আগস্ট মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু। সাবেক ডিএমপি কমিশনার সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় 8 রাজনৈতিক দলের বৈঠক আজ। সমসাময়িক নানা ইস্যুতে বিকেল 5টায় বৈঠক শুরু। নির্বাচনের দাবি করা কি মহাপাপ? প্রশ্ন রিজভির। নির্ধারিত সময়ে ভোট করবে সরকার, আশাবাদ জামায়াতের আমিরের। ছাত্র উপদেষ্টাদের কর্মকাণ্ডে বিভেদ সৃষ্টির অভিযোগ ছাত্র অধিকার পরিষদের। আসিফ মাহফুজ দলের কেউ নয়, দাবি এনসিপির। ইশরাকের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে ডিএসসিসিতে কর্মবিরতি। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। এবং ভারী বৃষ্টিতে দিল্লির রাস্তাঘাটে জলবদ্ধতা। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন। কেরালায় রেকর্ড ভেঙে শুরু বৃষ্টিপাত। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। 5 আগস্ট চানখারপুলে 6 জন হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেছে প্রসিকিউশন। প্রথমে ফরমাল চার্জশিট দাখিলের মধ্য দিয়ে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে বলে জানালেন প্রসিকিউটর গাজী MA তামিম। এর আগে সকালে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার 7 আসামি ও চানখারপুলের শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যার ঘটনায় গ্রেফতার 4 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে গেল 21 এপ্রিল চানখারপুলের ঘটনায় 8 জনকে আসামি করে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এছাড়া মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গেল 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ দায়ের হয়। 2টি অভিযোগই অভিন্ন হওয়ায় একটি মামলা হয়। এই মামলায় গেল 24 ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 5 আগস্ট জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করল। এই ফরমাল চার্জ দাখিলের পরে এটি ট্রাইব্যুনালে শুনানির জন্য উপস্থাপন করা হবে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ আদেশ প্রদান করবেন বলে আমরা আশা করছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবে 8টি রাজনৈতিক দল ও সংগঠন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, জামায়াতে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস ও নিজামী ইসলামী পার্টির প্রতিনিধি দল। বৈঠকের সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে আলোচনা করেন রাজনৈতিক নেতারা। নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি করা কি মহাপাপ? এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে লোকেরা চলমান সংকট ঘনীভূত করছে। নিজেদের অর্পিত দায়িত্ব বাদ দিয়ে উপদেষ্টারা গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। এখন তো মুক্ত পরিবেশ থাকবে, এখন তো শান্তিময় পরিবেশ থাকবে। এখন কেন সরকারের যারা পরিচালনার সাথে আছেন তারা কেন এই ধরনের একদম পার্টিজন ভূমিকা, বিতর্কিত ভূমিকা পালন করবে? প্রধান উপদেষ্টার ঘোষিত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন বলে আশা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। বলেন, প্রধান উপদেষ্টা চান একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে, যা ইতিহাস হয়ে থাকবে। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। এ সময় বন্দর ও করিডোর ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে জামায়াতের আমির বলেন, দেশের স্বার্থ বিরোধী যে কোনো কাজই জামায়াতের অবস্থান না। এ সময় তিনি বলেন, নো করিডোর নো বন্দর। জামায়াতের অবস্থান স্পষ্ট। বলেছেন যে আমি আমার কথা
শক্ত আছে এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। কারণ আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন। আমরা নো বলে এসেছি, আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলবো না। বিএনপির নেতা ইশরাক হোসেনের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব হস্তান্তরের দাবিতে সকাল থেকে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। এ কারণে সেবা না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট জানাচ্ছেন সাদ আহমেদ। টানা 11 দিনের মতো বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সেবা কার্যক্রম। এখনও মূল ফটকে ঝুলছে তালা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা রোববার সকালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি দিয়ে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলছেন ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না পর্যন্ত চলবে কর্মসূচি। যতদিন না মেয়রের শপথ পরিপূর্ণ হবে ততদিন আমাদের অবস্থান থাকবে। একটা যৌক্তিক সমাধান হোক, আমরা তো এই সমাধান হইলেই চলে যাবে। নাগরিক সেবা বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। যা মানুষের কাজকর্ম বিভিন্ন ধরনের সবকিছু নগর ভবন থেকে করতে হয়। প্রচুর ভোগান্তি, এতে মানুষের সমস্যা হচ্ছে, রাষ্ট্রের সমস্যা হচ্ছে, রাষ্ট্রের কার্যকলাপের সমস্যা হচ্ছে। আসলে এগুলো আমরা চাই না। আমরা চাই যে স্বাভাবিক একটা নিয়ম, স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করতে। শপথ পড়ানো নিয়ে টালবাহানা চলছে বলেও অভিযোগ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। সকালে সচিবালয়ে শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দেয়। বিপুল সংখ্যক কর্মচারীর উপস্থিতিতে মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, অবৈধ কালো আইন মানব না। মিছিল সচিবালয়ের ভেতরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী বলছেন, এটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এরপর সচিবালয় চত্বরে বাদামতলায় অবস্থান নিয়েছেন কর্মচারীরা। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, সরকারকে বিতর্কিত করার জন্য শুধু সচিবালয় নয়, সারা বাংলাদেশ আগুন লাগিয়ে দিতে যাচ্ছে। এই কালো অধ্যাদেশের ভালো মন্দ আমাদেরকে বুঝে লাভ নাই। আমাদের সাফতা এই অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। এই আদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম এবং আলোচনা উভয়টি চলতে থাকবে। দর্শক, ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেদিন যদি তারা হাজির না হন, তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন, তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে। আপনি জুলাই আগস্টের গণহত্যা নিয়ে কিছু কথা বলছেন এবং আওয়ামী লীগের সামগ্রিক যে 16 বছরের নৃশংসতার ইতিহাস, সেটা তুলে ধরতেন। কি বলতে চেয়েছিলেন? আমরা যেটা বলেছি, আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে যতদিন তারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন, তাদের পুরো কর্মকাণ্ডের পেছনের ইতিহাসটা তুলে ধরা হয়েছে। প্রথম শাসন আমলে অর্থাৎ 71 সালের পরবর্তী 72 থেকে 75 সময় পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো করেছে, গণতন্ত্রকে হত্যা করা, একদলীয় শাসন কায়েম করা, নির্বাচন ব্যবস্থাকে সেই সময় 72-73 সালে নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করেছিল, কীভাবে 30,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে হত্যা করা হয়েছিল, সেই সময়ে মুজিব বাহিনী, রক্ষী বাহিনী কীভাবে একটা আতঙ্কে পরিণত হয়েছিল, এই ইতিহাস আমরা তুলে ধরেছি। দ্বিতীয় পর্যায়ে এসে 2009 থেকে 2024 পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কীভাবে ক্রমান্বয়ে একটার পর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা, অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা, দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, গুম খুনকে একটা কালচারে পরিণত করা, মানুষের ভয়েসকে কিভাবে সাইলেন্ট করে দেওয়া যায় সেটার জন্য গুম খুন, ডিজিটাল নিরাপত্তা আইনকে কিভাবে ব্যবহার করা হয়েছে,
প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশে ধ্বংস করার জন্য পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যা করা এবং প্রতিরক্ষা বাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেয়া, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী লোকেরা যাতে ভয়েস রেজ করতে না পারে শাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে তাদেরকে সাইলেন্ট করেছে। এইভাবে এই পেছনের পটভূমিকাটা তুলে আনা হয়েছে এই মামলাতে, কারণ এই মামলায় এই পটভূমিটা অসম্ভব রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। দর্শক, কথা বলছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। ষড়যন্ত্র করে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছেন কয়েকজন উপদেষ্টা। এর সঙ্গে যুক্ত হয়েছেন স্বৈরাচারের দোসররা, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ডাক্তার জাহিদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার বিচার না করে কি পাবেন সেটা নিয়ে ব্যস্ত। চেষ্টা চলছে গণ অভ্যুত্থানের 2000 শহীদদের দলীকরণের। এসব ষড়যন্ত্রের সাথে লিপ্ত উপদেষ্টাদের অপসারণের দাবি করে দ্রুত নির্বাচন দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বানও জানান তিনি। কোনো জায়গায় বৃষ্টি, কোনো জায়গায় ঝড়, এবং এটা নাকি 4-5 দিন চলবে। ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতির আকাশেও এক ধরনের দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কাজেই এটি দেখে খারাপ লাগছে যে আমরা আবারও পলায়নকৃত স্বৈরাচারের বিরুদ্ধে এতদিন আন্দোলন করার পর আবারও আমাদেরকে কথা বলতে হচ্ছে এবং দাবি জানাতে হচ্ছে। জাতীয় সরকার গঠনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। গেল 9 মাসে ছাত্র উপদেষ্টাদের কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন পরিষদ নেতারা। এ সময় বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ সহ একটি জাতীয় সরকার গঠনের দাবি জানান তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, সাম্য হত্যার বিচার, জাতীয় ছাত্র কাউন্সিল এবং জাতীয় সরকার গঠনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। এই সময় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেন তারা। আপনি কি ধোয়া তুলসী পাতা? আপনার এপিএস যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, আপনার কি এতে কোনো দায় নাই? আপনার কি এগুলো খেয়াল রাখা দরকার ছিল না? আপনার ম্যান্ডেট ছাড়াই কি সে এই দুর্নীতি করতে পেরেছে? আমরা গত 9 মাসে দেখেছি সংস্কার খেলা, আমরা দেখেছি ছোট সংস্কার, আমরা দেখেছি বড় সংস্কার। এগুলো জাতির সাথে তামাশা ছাড়া কিছু নয়। আমরা বলে দিতে চাই, এই চান্দা এই এনসিপির উপদেষ্টাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ছাত্র সংসদ নির্বাচন আর দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় সরকার গঠনেরও দাবি জানান তারা। এই অভ্যুত্থানকে জনগণের আকাঙ্ক্ষায় বাস্তবায়ন করতে হবে। জাতীয় সরকারের বিকল্প কিছু নেই। শুধু ডাকসুই নয়, ডাকসু সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদ নির্বাচন, এটা সাধারণ শিক্ষার্থীদের একটা অধিকার। এই অধিকারকে আদায় করে নিতে হবে কেন? এবার যদি ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেখতে না পাই, তাহলে কিন্তু আপনাদের চেয়ার থাকবে না। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই। আওয়ামী লীগ 71-এর চেতনা বিক্রি করেছে, একইভাবে 24-এর চেতনা কাউকে বিক্রি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা এনসিপি বা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করেন, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভার আগে নগরীর বিপ্লব উদ্যানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছে বিএনপি। তাদের দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এর নিন্দা জানান হাসনাত। পথসভার বিষয়ে তিনি বলেন, বিচার সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে এনসিপি কি ভাবছে তা মানুষকে জানানোর জন্য এই কর্মসূচি। আজ সারাদিন চট্টগ্রামের 8 উপজেলায় পথসভা করছে এনসিপি। আমরা স্পষ্টভাবেই জানিয়েছি যে 2জন উপদেষ্টার কথা তারা বলেছেন, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে
তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না, এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে নেই, বরং হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। তাদেরকে একটা দলীয় পরিচয় করার মধ্য দিয়ে তাদেরকে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি। দর্শক, সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হলো যেটা কোরবানি কিন্তু 3 দিন হতে পারে, বাট প্রথম দিনে প্রায় 90-95% হয়ে যায়, পরে আরো পরের দিনও আবার কিছু কিছু হয়, এরপরও আবার আছে 2-1 কিছু কিছু করে। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এটা ক্লিন করে পারবে। এবার এটা যদি করা যায়, এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। এই জন্য আমরা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ দিই। তবে অ্যাডভান্স দিয়ে দিলাম, আর যদি করার পরে আরেকবার 2বার দিব। আরেকটা হলো ট্রাফিক, এটা শুধু ঢাকার ট্রাফিক না, বরঞ্চ ইসের সময় ঢাকার ট্রাফিকের অবস্থা একটু ভালো হয়, বাট এই যারা ওই বিভিন্ন গন্তব্যস্থলে দূরে যায় ওই ট্রাফিকটা একটু ঝামেলাবে হয়। আর এবার যেহেতু আরো বেশি হওয়ার যেহেতু একদিক দিয়ে হলো যাবে, আরেক দিক দিয়ে আবার গরুর আসবে। অন্যান্য সময় বাসটা নামাই দিয়ে দৌড়ে তাড়াতাড়ি, এইবার কিন্তু হবে না। এই জন্য যেন ট্রাফিকটা ভালো থাকে, এই জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আরেকটা তো ছুটিতে যেসব লোকজন চলে যায়, সেরকম কিন্তু একটা ঢাকা শহরের একটা নিরাপত্তারও একটা কিন্তু দেখা দেয়, যদি অনেকে বাড়িটা করে তালা দিয়ে চলে গেল। এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই, প্লাস আমরা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি জনগণকে যেন সচেতন করে দেওয়া, তারাও গেলে যেন প্রপার ভাবে রেখে যায়। তারপরে আবার তারা যেমন ইলেকট্রিসিটি এইগুলি যেন ঠিকঠাক মতো বন্ধ করে যায়, তা না হলে অনেক সময় আছে ইলেকট্রিসিটি ঝামেলা হইতে পারে, আগুন ঠাগুনের, এইগুলির দিকে একটু খেয়াল রাখার জন্য আমাদের আলোচনা মেইন বিষয়গুলি এটাই ছিল। এখন আমি প্রশাসক মহোদয়ের অনুরোধ করবো উনি একটুখানি চামড়ার এই ব্যবস্থাটা করার সম্বন্ধে একটুখানি বলবেন। দর্শক, সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি ছিলাম সেখানে। নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমে অগ্রগতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। রোববার ফার্মগেটে সুশীল সমাজের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ট নয়, এর জন্য নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। এ সময় দেশে যেন আর কোনো বিতর্কিত নির্বাচন ব্যবস্থা তৈরি না হয় জানিয়ে সাম্প্রদায়িক সংঘাত বন্ধ, জাতীয় নির্বাচনে 33% নারীর সরাসরি অংশগ্রহণের সুযোগ এবং গণমুখী সংবিধান তৈরির দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। পরিবর্তনের চ্যালেঞ্জগুলি অত্যন্ত কঠিন, কঠোর, কেননা চেষ্টাটা হচ্ছে রাষ্ট্র কাঠামোর কিছু প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত পরিবর্তন। সেটা খুব সহজ হওয়ার কথা নয়। আশা করি যে আপনাদের মতামতগুলো আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এই জায়গাটাতে খুব জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে আইনের শাসন এবং প্রতিষ্ঠানকে তার নিজের জায়গায় ফিরিয়ে আনা। কারণ যে প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, যেখানে কোনো ডিউ প্রসেসের আর একেবারেই কোনো ধরনের বালাই ছিল না, সেই জায়গায় ডিউ প্রসেসে ফিরে আসা। ৭২ যে সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে রচিত হয়েছিল, সেই সংবিধানটা রেখে আমরা প্রয়োজনীয় সংস্কারটুকু করতে পারি। চামড়া খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিটিপি। এই খাতকে এগিয়ে নিতে সিটিপি সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এলডিসি পরবর্তী যুগে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি চামড়া খাতের কৌশল সেমিনারে একথা বলেন তিনি। চামড়া খাতের সম্ভাবনা কাজে লাগাতে ইকোসিস্টেম উন্নয়নে তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, আধুনিক প্রযুক্তির ব্যবহারের ঘাটতি এবং ট্যানারি বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতায় এ খাত কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না। এ সময় দেশে চামড়া খাতে একটি কার্যকর ও টেকসই ইকোসিস্টেম গড়ে তোলা এবং বেসরকারি বিনিয়োগ নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। In parallel, we face systematic issues within our domestic value chain. Although we have the advantage of
using raw material. Ministry of Industries is working to create a supportive policy environment that can enable long-term transformation. We are currently collaborating with other ministries and development partners to improve environmental infrastructure. মধুপুর শালবনে ক্ষুদ্র নিগোষ্ঠী সহ বনবাসীদের বিরুদ্ধে করা 129টি মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রোববার দুপুরে টাঙ্গাইল মধুপুরের তেলকি এলাকায় শাল চোরা রোপণকালে তিনি এ ঘোষণা দেন। জানান, শালবনে পুনরায় শাল গাছ রোপণ করা হবে এবং ক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণের বাণিজ্যিক কার্যক্রম ধীরে ধীরে বন্ধ করা হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের অংশগ্রহণে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্প কার্যক্রম উদ্বোধন করা হয়। শালবনে আবার শাল গাছই আমরা ফেরত আনি, সেই কার্যক্রমটা আপনাদের দীর্ঘদিনের কার্যক্রম। সেই কার্যক্রম শুরু করার একটাই উপায় হচ্ছে বর্ষাকালে শালবনের গাছগুলো লাগিয়ে দেওয়া, শাল গাছগুলো লাগিয়ে দেওয়া। সেই কাজটা শুরু হলো। এটা সাস্টেইনেবল করার অনেক কয়টা উপায় আছে। একটাই উপায় হচ্ছে এই বনের যারা প্রথাগত বনবাসী তাদেরকে এই কাজে সম্পৃক্ত করা। সেটা আজকে আপনারা দেখছেন যে আমরা শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করছি। আমরা প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে শালবনের সীমানাটা চিহ্নিত করছি।